দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন চন্দন সেন। চন্দন সেন সম্পর্কে আমি নতুন করে কী বা বলবো। চন্দন সেন এই সময়ের একজন, আমি বলি, জীবন্ত কিংবদন্তি। এবং আমি বারবার করে বলি যে সমাজের বিবেক স্বরূপ যে সমস্ত মানুষজন, চন্দন সেন তাদের মধ্যে প্রণিধানযোগ্য একজন। চন্দনদা, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। যদিও এই প্রতিবেদন পেশ করতে, এই সাক্ষাৎকার নিতে আমার মোটেই ভালো লাগছে না। এতজন 25,753 জন শিক্ষক শিক্ষিকা তারা চাকরিচ্যুত হলেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? না, এটা অনেকটা কিরকম জানেন তো, বাড়িতে কিছু আত্মীয় স্বজন থাকেন যারা চলে যাবেন, জানি বেশ কিছুদিন ধরে তার একটা মানসিক প্রস্তুতি থাকে, কিন্তু তা সত্ত্বেও তাদের চলে যাওয়াটা যে কি সাংঘাতিক শূন্যতা তৈরি করে, এই এই মামলাটির অবসান এই ধরনের পথেই যাবে এটা দীর্ঘদিন ধরে জানা গিয়েছিল। বিশেষত শেষ একটা বছর তো মানে প্রতি মুহূর্তে এই যায় একটা ভাব তৈরি হয়েছিল, কিন্তু হয়নি এবং ফাইনালি হয়েছে। এবার এদের মধ্যে আমি এসএসসি 3বার 3 রকম জমা দিয়েছে, সিবিআই একরকম জমা দিয়েছে 8,000 সামথিং, আবার এপাশে বিকাশবাবুরা আর এক রকম জমা দিয়েছে 10,000 সামথিং। যাই হোক, এবং কোনো অবস্থাতে এমন কোনো মানে কোনো কাগজপত্র নেই যার থেকে প্রমাণিত হতে পারে যে এই 6,000 সামথিং বা 8,000 সামথিং যাই হোক না কেন, আমি বিকাশবাবুদের নম্বরটা ধরছি না, কারণ সেটা বায়াসড হতে পারে আমি বলছি, আমি সেটা ধরছি না। কিন্তু আমি বলছি সিবিআই অবধি যে নম্বর দিয়েছে, তারপরেও তো একটা প্রশ্ন করেছিলেন বিচারপতি যে এটাই শেষ তো, আর কেউ নেই তো? তাতেও এদের আইনজীবীরা বলেছে জানি না। এরকম ভয়াবহ কথা। এবং তারপর এই আজকে ধরে নিলাম 15,000 বা 14,000 সামথিং ধরে নিলাম, তারা তো যোগ্য, তারা তো মানে রীতিমতো মানে দায়িত্ব নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছেন এবং ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াচ্ছেন, ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা আছেন, পড়াচ্ছেন। এবং আমার যেহেতু বেশ কিছু আমাদের দলেই 2জন হেডমাস্টার আছেন, আমাদের থিয়েটারের দলে 2জন মানে প্রাক্তন হেডমাস্টার আছেন। আমি তো শুনতে পাই যে তাদের কি ধরনের কাজকর্ম করতে হয়, কেবলমাত্র স্কুলের পড়াশোনার মধ্যেই তাদের কাজকর্ম আটকে রাখতে দেয়নি, তার উপর এমন ঘাড়ের উপর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, ইলেকশন, এই যে লক্ষ্মীর ভান্ডার, হ্যান ত্যান সমস্ত কাজ তাদের উপর চাপিয়েছে, যে কাজটার জন্য কিন্তু তাদের বেতন দেওয়া হয় না। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে সেই কাজটার জন্য আমি ইলেকশনটা ছেড়ে দিলাম, সেটা তো দেশ ঠিক করেছে সেই আইনটা, কিন্তু মানে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এগুলো দেওয়ার জন্য তারা যে অতিরিক্ত পরিশ্রম করেন তার জন্য কিন্তু কোনো বেতন পান না, তাদের দিয়ে এটা করিয়ে নেওয়া হয় কেন? এবং এটা রাইট টু এডুকেশনকেও কিন্তু ভায়োলেট করে। হ্যাঁ, কেন? এবার তারা কি করবেন যদি হিসাব করে দেখা যায় যে এনাদের মানে কর্মজীবন শেষ হওয়ার পর পেনশন পাওয়া পর্যন্ত ধরে নিলাম 2-2.5 কোটি টাকা যা হওয়ার হতো, আমার মতে এই মুহূর্তে রাজ্য সরকারের তাদেরকে সেই টাকা কম্পেনসেট করা উচিত। মানে যে টাকা ফেরত দিতে হবে না, আমি তো আমি ওই 14,000 সামথিং এর কথা বলছি। আচ্ছা, যাদের ওই যে যাদেরকে এসএসসি বলেছে হ্যাঁ এরা চুরি করেছে, টাকা দিয়ে ঢুকেছে, আমি তাদের সম্পর্কে কথাই বলছি না। আচ্ছা, আমি এসএসসি তথ্যের কথা, নন টেন্টেড যারা, হ্যাঁ আমি এসএসসি যা তথ্য দিয়েছে তার মধ্যে বলছি, এবং তারপরেও তারা বলে দিতে পারেনি এর মধ্যেও আরো আছে কি, কিন্তু আমি ধরে নিলাম তারা 14,000 লোক, তাহলে তাদের 2 কোটি থেকে 2.5 কোটি টাকা দিয়ে অন্তত
মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত হচ্ছে, যদি সত্যিই তিনি মানবিক মুখ হন, তাহলে সেইটাই করা উচিত। কালকে কিছু মানবিক মুখের ছবি দেখলাম, আমি টু দ্য পয়েন্ট আপনাকে একটু জিজ্ঞেস করে নেবো, আমাদের সময় অত্যন্ত কম, আপনাকে শর্ট দিতে যেতে হবে। তার মধ্যে আমি কয়েকটা প্রশ্ন করব। আগে যোগ্যদেরটা দেখি, পরে বাকিদেরটা। বাকিদের বলতে তো অযোগ্যই আমরা বুঝে নেব, যদিও উনি বলেননি, কিন্তু বাকিদেরটা পরে। বাকি বলতে কি বোঝাচ্ছেন? ওই যেটা আপনিও বুঝেছেন, যেটা ওখানে বসে থাকা মানুষ বুঝেছেন, যেটা সারা পৃথিবী বুঝেছে, সেই ঠিক সেইটাই। না, বাকি কি যে যারা টাকা পয়সা দিয়েছিল, কারণ আজকের পর তার একটা নতুন সমস্যা হলো। এই আজকের যে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে না, এটা বলার পর তো নতুন একটা সমস্যার সৃষ্টি হলো। নতুন সমস্যাটা হচ্ছে, যাদের জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল, এবার যদি এই সমস্ত এই 6,800 কতজনের পোস্ট তৈরি করা হয়েছিল, এদের মধ্যে থেকে যদি তাদের কাউকে চাকরি দেওয়া হয়, সেটা শুধু কোড অফ কন্টেন্ট হবে না, মানে ক্রিমিনাল কেস হয়ে দাঁড়াবে। তাহলে কি দাঁড়ালো? তাহলে পুরোটা হাতে একটা শূন্য ছাড়া কি আমাদের হাতে আছে বলুন তো? তারপর সামনে তো প্রাইমারি আছে, তারপর কলেজ সার্ভিস কমিশন আছে। এক এক করে প্রাইমারি, কলেজ সার্ভিস কমিশনের আতঙ্কজনক প্রশ্নগুলোতে আসবো। তার আগে কয়েকটা জিনিস আপনার প্রতিক্রিয়া একটু নেওয়ার চেষ্টা করবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হোয়াই হি শুড নট বি আইসোলেটেড, কোট আনকোট চিফ মিনিস্টার, কেন আইসোলেট করা হবে না? কেন আইসোলেট করা হবে মানে আমি বুঝতে পারছি না, মানে কি কারণে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য এতজনের চাকরি খেয়েছেন, আপনার প্রতিক্রিয়া? আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনারা কোনো আইনজীবীকে দিয়ে একটু জানিয়ে নেবেন তো, দিয়ে আমাকে একটু ফোন করে বলবেন যে আপনি প্রশ্ন করেছিলেন, আমরা আইনজীবীদের কাছে প্রশ্ন করেছি, এই চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এই কথাটা বলা মানে কি এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে অপমান করা নয়? বিকাশবাবু তাই বলছেন। না, আমি বিকাশবাবুর কথা ছেড়ে দিন, বিকাশবাবুর মতো বলবেন, আমি সে কথা জানতে চাইনি। আমি একজন আপনার আমার সাধারণ মানুষের কি মনে হয় না যে তাহলে এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে রায় দিয়েছে, সেই রায়টা ভুল, মিথ্যে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন আর যেই বলুন, আমাদের এই বিজেপির যে তরুণ জ্যোতি বা আমাদের কৌস্তব বাগচি, না, এনারা কি চাকরি খাওয়ার জন্য যাচ্ছেন নাকি? না, চাকরিগুলো যে অন্যায়ভাবে পদ্ধতিতে বাতিল মানে নেওয়া হয়েছে, আর যে অসংখ্য মানুষ যারা গাছতলায় পড়ে রয়েছে এখনো, তাদের এত বছর ধরে চাকরিতে ঢোকানো হলো না, অথচ 8,400 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। 8,400 স্কুলে কত লোকের চাকরি হতে পারে? 30 এপ্রিল থেকে ছুটি করবে। তার থেকেও বড় কথা, আমি এখন এটা আপনারা আমাকে একটু জেনে বলবেন তো, যে এই কথাটা বলা মানে কি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে সরাসরি আক্রমণ করা নয় এবং অপমান করা নয়? কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনোদিন শতপ্রণোদিত হয়ে কোনো মামলা করেছেন বলে আমি অন্তত, মামলাকারীদের আইনজীবী, তাহলে মামলাকারী কিছু মানুষ গিয়েছিলেন, হ্যাঁ, এবং সেই সংখ্যাটা ক্রমশ বাড়তে আরম্ভ করেছে। আমি গোপনীয়তার জন্য তাদের নাম এখানে বলছি না। না, আমার তো এখন যেটা আশঙ্কা হচ্ছে যে প্রথমে হয়তো 4 জন গিয়েছিলেন, তার ক্রমশ সংখ্যাটা বেড়েছে, আরো লোক যোগদান করেছেন, হ্যাঁ আমারও মামলা শুনুন আপনি বলে। এবার সেই কথাটা বলা, প্রকাশ্যে বলা, সাধারণ মানুষকে কি ছাগল মনে করেন মাননীয় মুখ্যমন্ত্রী? যে যেখান থেকে দাঁড়িয়ে আমি চাকরি দিচ্ছি বলে যে কথাটা বলছেন, অথচ সুপ্রিম কোর্ট বলছেন। আমরা না একটা পশ্চিমবঙ্গে একটা না অদ্ভুত একটা শব্দের মধ্যে এসে হাজির হয়েছি, বৃহত্তর ষড়যন্ত্র। সর্বত্র দেখতে পাচ্ছি বৃহত্তর ষড়যন্ত্র। এবার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই বৃহত্তর ষড়যন্ত্রকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। আমি জানি না কোনো রাজ্য সরকারকে এই ভাষায় ভর্ৎসনা করলে সেই রাজ্য সরকার তারপরেও কিভাবে সাধারণ মানুষকে বলেন যে এই বলেছে কেন না, মানে আমি জানি না যে পশ্চিমবঙ্গেও বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে কিনা, যদিও এই পুরো যারা টাকার পয়সা নিয়েছেন তাদের মধ্যে এখন দেখতে পাচ্ছি যে মানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বিজেপির কিছু লোক তারাও টাকা তুলেছেন। জানি না, এই তো কল্যাণবাবু সেদিনকে দাঁড়িয়ে বললেন যে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন পূর্ব মেদিনীপুর থেকে যে 4,000 চাকরি হয়েছে সেটা বাঁকুড়ায় হয়েছে। তার মানে তিনি জানতেন। আমার বক্তব্য, কুণাল ঘোষ, কল্যাণ বাবু, এরা সবাই জানতেন এভাবে হচ্ছে।
তাহলে কেন সিবিআই তদন্ত হবে না? কেন সিবিআই এদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন না যে আপনারা তো তার মতো জানতেন এগুলো হচ্ছে? আপনি যে কথাগুলো বলছেন একেবারে ভুল বলছেন না, অনিয়ার রয়েছে কথাগুলো, কুণাল ঘোষ অনিয়ার বলছেন। শুনুন, আমি জানবো কোত্থেকে? আমি তো জানতে পারবো হয় সংবাদ মাধ্যম থেকে, নয় সংবাদ মানে এই আপনারা পডকাস্টার যারা রয়েছেন তাদের থেকে। সবসময় পডকাস্টারদের আমি খুব গ্রহণযোগ্য মনে করি না, ট্রাস্টওয়ার্দি সবসময় হয় না, সবসময় হয় না। সুতরাং আমি জানবো একেবারে সংবাদ মাধ্যম মিডিয়া, হ্যাঁ, কারণ তাদের বিরুদ্ধে মামলা করা যায় সরাসরি। তারা যদি মিথ্যা কথা বলে থাকেন তাদের বিরুদ্ধে মামলা করা যায়। এই কারণে আমি আনন্দবাজারের উপর নির্ভর করব, আমি এমনকি জাগো বাংলাতেও নির্ভর করব, গণশক্তিকে নির্ভর করব, কিন্তু আমি সে অর্থে পডকাস্টারদের একটু পরে নির্ভর করব। ঠিকই তাই। আপনার বিস্মিত হওয়ার এখনো বাকি রয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে আমি আদালতের কাছে ব্যাখ্যা চাইব, নেতিবাচক কিছু হলে বিকল্প ভাবা আছে। বিকল্প ভাবা আছে? জানি না, হয়তো উনি ভেবে বসে আছেন বিকল্প কিছু ভাবনা। কি হতে পারে এর বিকল্প ভাবনা আমি তো জানি না। মানে যেখানে রায় বেরিয়ে গেছে যে এদের চাকরি বাতিল হয়ে গেল, এই যে পাহাড়ে ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও, না ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও আমি মানে বিচারপতিকে যেভাবে উত্তেজিত হতে দেখেছি, আমি জানি না এভাবে কোনো বিচারপতি হঠাৎ, আমি একটা শুনলাম মধ্যিখানে একটা কথা উঠলো যে জজ সাহেব তো রেগে যাচ্ছেন কেন? তিনি কতটা বিরক্ত হয়েছেন এবং কতটা মানে কি বলবো ক্রোধান্বিত হয়েছেন যে ওইভাবে কথা বলছেন উনি, যে আপনাদের মানে কি করে পারেন ডিভিশন বেঞ্চের একটা জাজমেন্ট রয়েছে তারপরেও আপনি সেটাকে নালিফাই করে বাইপাস করে বেরিয়ে গিয়ে আপনি চাকরি দিচ্ছেন? না, আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করতে চাই। আপনি একজন বিদগ্ধ নাট্য ব্যক্তিত্ব এবং আপনার বিপুল পড়াশোনা, আপনি ইতিহাস নিয়ে যথেষ্ট চর্চা করেন, বিজ্ঞান মনস্ক মানুষ। মারিয়া আতওয়ানেতের কথা আমরা জানি, ফরাসি বিপ্লবের সময় বলেছিলেন ওরা কেন রুটি চাইছে, ওদেরকে কেক দাও। কালকে কিছুটা কি একরকমের দৃশ্য আপনি দেখতে পেলেন যখন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যারা, তাদেরকে ফুড প্যাকেট প্রোভাইড করা হচ্ছে? আমার তো বিষয়টা একটু আনটুয়ার্ড লেগেছে, আপনার প্রতিক্রিয়া চাইব। যাদের পেটে ভাত নেই তারা এই না, আমার একটা কথা আছে, আমি TV9 তারপর অন্যান্য পডকাস্ট থেকে, অন্যান্য সংবাদ মাধ্যমের থেকে দেখতে পাচ্ছিলাম যে তৃণমূলের শিক্ষা সেলের বেশ কিছু লোক তারা ওই ফ্লোরে গিয়ে বসেছে, তাদের বুকেই ফ্লোর শব্দটা লেখা ছিল। ঠিক। এবং তারপর যখন তাদের ধরেছে, যখন জিজ্ঞাসা করছে যে আপনি আপনার কোথায় চাকরি ছিল, কোথায় হারিয়েছে, আমি আশা করি এদের ওই প্যাকেটগুলো দেওয়া হচ্ছিল। প্যাকেট দেওয়া হচ্ছিল নয়, গ্যালারিতে আমার দেখে মনে হচ্ছিল যারা অত্যন্ত অসহায় হয়ে চিৎকার করছিলেন, আমার মনে হয় তাদের শিক্ষক শিক্ষিকারা খুব কাঁদতে কাঁদতে বলছিলেন, চন্দনদা, আমি হয়তো বেশি কথা বলছি, দর্শকরা মাফ করবেন, কিন্তু আমরা কি খেতে এসেছি? মানে এই প্রশ্ন স্বাভাবিক। কিছু মানুষ তারা শহীদ মিনারে আগের রাত্রিরে এসে ঘাসের ওপর শুয়ে রয়েছেন বাচ্চা সহ, আর এদিকে এই সমস্ত কার্ড বিলি হলো বিভিন্ন তৃণমূলের ভবন থেকে। এবং পরে তো জানতে পারলাম 500 টাকা, সেই 500 টাকা না কত টাকা দিয়ে নাকি কার্ড ফাট কি হয়েছে আমি জানি না, আমি শুধু মানে প্রত্যক্ষভাবে সামনে দাঁড়িয়ে তো কেউ কিছু বলছে না। তো যাই হোক, যেটাই হোক, কিন্তু এই যে খাবারের প্যাকেট, আমি এটাও বলছি যে এই খাবারের প্যাকেট ফ্লোরে যারা ছিল তাদের জন্য ছিল না, গ্যালারিতে যারা ছিল তাদের জন্য। ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার ব্যাপারে কি বলবেন চন্দনদা? মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান, এদিকে সুপ্রিম কোর্টের রায় তো তুমি বেতন দিতে পারবেন না। এবং আমি এতদূর পর্যন্ত শুনলাম এই সন্ময় বাবুর একটি পডকাস্টিং যে কালকে যে 92 পাতার রিভিউ মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে, তাতে লেখা আছে নাকি, অবশ্য ইংরেজিতে দেখালেন, দেখুন এখানে লেখা আছে যে এরা কেউ শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত এদেরকে সুযোগ দেওয়া হোক এবং এরা কেউ বেতন চাইবে না। আমি জানি না যে কত বড় অমানবিকতা থাকলে এ ধরনের একটা ঘটনা ঘটানো যায়।
এই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু লোককে দিয়ে ইচ্ছে করে উনি বলালেন উনি কত মানবিক টানবিক ইত্যাদিতে, মানে আবুল বাশার আমার অন্যতম একজন প্রিয় লেখক, আমি তাকে 2008 সালে চিৎকার করে বলতে শুনেছি জনসভায়, আমার পাশে দাঁড়িয়ে বলেছেন আমি মমতাকে বিশ্বাস করি না। এই তথাকথিত তৎকালীন সময়ের আন্দোলন সম্পর্কে নন্দীগ্রামে আমি উনি অস্বীকার করতে পারেন আজকে, কিন্তু যারা সেদিনকে ওই ইয়েতে ছিলেন তারা জানেন যে তিনি চিৎকার করে বলেছেন আমি মমতাকে, আজকে হতেই পারে, সে তো সুবোধবাবু না না অসাধারণ একটা এই যুক্তি দিয়েছিলেন। তারপর আমাদের সুমন দে তো ছেড়ে খুঁড়ে একসা করে দিয়েছেন, তাকে ছেড়ে দিন, সে একটু হতেই পারে, মানুষ পাল্টাতেই পারে, মানুষের নানা রকম নিজস্ব অভিজ্ঞতা হতে পারে, সেখান থেকে তারা পাল্টাতে পারেন, পাল্টান। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওরা দুজন কি করতে গিয়েছিলেন ওখানে, কোন জায়গা থেকে, না না কি করতে, আমি একবার দেখলাম যে উনি ফুটপাতে বসে আছেন, আবুল বাশার সাহেব ফুটপাতে বসে আছেন এবং পুলিশ তাকে ঢুকতে দিচ্ছে না। ব্রাত্য বসু আমায় ডেকেছে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ব্রাত্য বসু আপনাকে কেন ডেকেছে, বলে সে তো আমি জানি না, কিন্তু পুলিশ আমায় ঢুকতে দিচ্ছে না, কারণ আমাকে বলছে আপনি কার্ড নিয়ে আসুন। তা পাশে দেখলাম একজন পুলিশ অফিসার, মানে পুলিশের লোক আর কি, পুলিশ অফিসার ঠিক জানি কিনা জানি না, সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আর গেছে ভেতরে গেছে, লোক গেছে, আপনি চিন্তা করবেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি ধরনের অমানবিক বিষয় যে যখন উনি এখানে দাঁড়িয়ে বলছেন আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য সব ব্যবস্থা আমার করা আছে, ঠিক তখনই ওখানে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আবার বলছেন যে আপনারা শিক্ষাবর্ষ শেষ হওয়ার ঠিক সেই কারণের জন্যই ভলান্টিয়ারি শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু সেটা আবার জিজ্ঞাসা করছি, আমি আইনের ছাত্র নই, আইন সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নেই, সেটা কি এই যে জাজমেন্টটা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ বিরোধিতা করা নয় কি? স্কুলে যান বলাটা, আপনারা স্কুলে যান, আমি রাজ্য সরকার বরখাস্ত করেনি কথাও বলেছেন, আমি তো সেটাই বলছি যে আপনারা কি টার্মিনেশন লেটার পেয়েছেন, এটাও কি কোর্ট মানে কন্টেম্পট অফ কোর্ট নয়? আমি জানতে চাই মানে আমি আমার সঙ্গে সঙ্গে বোধহয় প্রায় 8 কোটি মানুষও জানতে চায়, হয়তো না, হয়তো 8 জন জানতে চায়, কারণ 8 কোটি মানুষ জানতে চাইলে তো তৃণমূলের এরকম রেজাল্ট হওয়ার কথা নয়, তাহলে বোধহয় 8 জন জানতে চায় আমার সঙ্গে। কিন্তু আমি জানতে চাই যে এই কালকে পুরো দিনটা এটা কি কন্টেম্পট অফ কোর্ট নয়? আজকে সাংবিধানিক নৈতিকতার জায়গা থেকে প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তে মানে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের যে প্রভিশন ছিল মহামান্য হাইকোর্টের রায়, সেটাকে খারিজ করেছেন, বলেছেন যদি একটা সম্পূর্ণ ক্যাবিনেট, নির্বাচিত ক্যাবিনেট যদি এইভাবে বিপন্ন হয় তাহলে সাংবিধানিক নৈতিকতা বিপন্ন হবে। কিন্তু আপনি কি মনে করেন, মানে কে দায়ী এর জন্য? না, আমি দুটো কথা বুঝতে পারলাম। 1 নম্বর কথা হচ্ছে যে এটা নিশ্চয়ই আইনসঙ্গত কোনো ঘটনা, তা না হলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলবেন না এটাতে কোনো অন্যায় হয়েছে। যে কোনো ক্যাবিনেট তারা নিজস্ব সিদ্ধান্ত নিতে পারেন যদি কোনো রকম বিপর্যয়মূলক ঘটনা ঘটে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা আছে যে তৎকালীন রাজ্যপাল সেটাতে সই করেছিলেন। আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে কি ধানখড়ে সাহেব একেবারে? আচ্ছা, সুতরাং ধানখড়ে সাহেব এই রায় যদি বোধহয় যদি দেওয়া হয় তাহলে তো সিবিআই কে ধানখড়ে সাহেবকেও জিজ্ঞেস করতে হতো। আমার মনে হয় যে সেটা খুব, দেখুন পুরো ব্যাপারটার মধ্যে শুধু ওইটুকুই তো বাদ গেছে, একেবারেই তাই, শুধু ওইটুকু। তাছাড়া যত রকমের ক্রিমিনাল প্রসিডিওর, যত রকমের ফৌজদারি প্রসিডিওর সব কটাই তো বহাল রয়েছে একেবারেই। তাহলে মানুষকে এভাবে ভুল বোঝাবার চেষ্টা করে তো লাভ নেই ঠিক যে বাকিগুলোও চলে গেছে। কারণ সৌমেন সেন, জাস্টিস সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখে কালকে সরে গেছেন। আবার কারোর কাছে একটা যাবে, হয়তো কিছুদিনের জন্য একটা গেছে, ও চলে গেছে। কার কাছে গেছে জানেন? আমি জাস্টিসের নামটা এই মুহূর্তে যেহেতু অনেক পার্থপ্রতিম, আমি যাক বাঙালিদের নাম ওইভাবে করা উচিত না। না না বাঙালি, হ্যাঁ বাঙালি, যাক ওই দিল্লির জাজ আমার কলকাতায় আসার কথা, তার হাতে আমার চলে যায়নি না, যাক একটু স্বস্তির ব্যাপার হলো আর কি। যাই হোক, তো এটা তো আমার কিরকম দেখে মনে হচ্ছে জানেন তো, আমার নিজেকে মনে হচ্ছে
যে আমি একটা প্রবল বানের জলে ভাসছি, আর মাঝে মাঝে উঠছি, একটু করে নিঃশ্বাস নিচ্ছি, আবার তলিয়ে যাচ্ছি। আপনি নিশ্চয়ই আমার পশ্চিমবঙ্গের এই পুরো শিক্ষক কুল, মানে যদিও যা জানতে পারছি যে সরকারি যেখানে যেখানে লোক নেওয়া হয়েছে সেখানে সেখানেই নাকি দুর্নীতি হয়েছে, তো এখনো পর্যন্ত প্রমাণিত এইটা। এরপর কলেজ সার্ভিস কমিশনে কি হবে, প্রাইমারিতে কি হবে, সেখানে তার বিপুল সংখ্যক মানুষ একেবারে চাকরি তাদের গেছে, 60,000-এর কাছাকাছি সংখ্যাটা। আমি সেই জায়গায় চন্দনদা একেবারে শেষে আসবো, তার আগে আপনি নিশ্চয়ই জানেন, আপনি সিনিয়র মানুষ, আমি আপনাকে তো একটা তথ্য দিয়ে রাখি। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী ছাত্রছাত্রী পিছু দেশে শিক্ষক সংখ্যা হওয়া উচিত, রেশিও হওয়া উচিত 30:1, 30:1। আমাদের রাজ্যে ইতিমধ্যেই সেটা 52:1। যদি এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যায়, যদি আর জায়গা নেই, চাকরি চলে গেছে, এতে হবে 58:1। 52:1 যেটা ছিল সেটা তো অলরেডি ভায়োলেশন অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট, অলরেডি যেটা ছিল। আমায় আপনি বলুন, 8,400 স্কুল বন্ধ হয়ে গেছে তো একেবারে। আমাকে বলুন কত লোক ওই শহীদ মিনার, মাতঙ্গিনী হাজরার পাদদেশ, তার আশপাশের জায়গা জুড়ে কতজন, এবং ওই যে মাফ করবেন, ব্রাত্য বসুর কাছে যখন মন্ত্রী ব্রাত্য বসুর কাছে যখন চাকরি চাইতে যান, তারা কতজন ছিলেন, সব মিলিয়ে এতজন। এবং এছাড়াও আরো প্রচুর মানুষ যারা এখনো বিএড করছেন, এই সবটা মিলিয়ে সত্যি সত্যি এই যে রাজনৈতিক দল, বিরোধী দল, রাজনৈতিক দলগুলো যখন বলতে থাকে যে 2.5 লাখ না 10 লাখ লোকের চাকরি এক্ষুনি হতে পারে, তাহলে সেগুলো সত্যি কন্ট্রাকচুয়ালে? এটাও তো সত্যি, মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি যা চাকরি দেওয়ার ছিল একদিন দেখলেন সমস্ত হয়ে গেছে, এবং সরকারি 40 লাখ না 50 লাখ কি বলেছিলেন, মানে আমি জানি না সেটা, মানে আপনারা তো নিন্দা করার জন্য এগুলো বলছেন। না 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 না, 32 কোটি মানুষ তো নেই। আচ্ছা, যদি 50 লাখের চাকরি হয় তার মানে 32 কোটি মানুষ হতে হয় এই রাজ্যে। আচ্ছা, সেটা তো নেই, তো আছে তো 10 কোটি না 11 কোটি। তাহলে 50 লাখের চাকরি যদি হয়ে যায় তাহলে তো আর কি পড়ে থাকে? তাহলে এত এত লোক ওই কি বলে কেরালা দৌড়চ্ছে কেন, বা দুবাই দৌড়চ্ছে কেন, কিংবা বম্বেতে দৌড়চ্ছে কেন, যদি চাকরি হয়েই গিয়ে থাকে? চাকরি ফাকরি হয়নি, এটা বাজে কথা বলে লাভ নেই, কিচ্ছু হয়নি। যা হয়েছে সেটা হচ্ছে টাকা নিয়ে বেশ কিছু নেতা মন্ত্রী, তারা ওই কি চন্দন হালদার নাকি সৎ চন্দন নাকি ওই সৎ মানুষরা মিলে তারা এই মাস্টার পাড়া তৈরি করেছিল, একটা জায়গার নাম হয়ে গেল মাস্টার পাড়া। 40 জন হ্যাঁ তৈরি করেছিল, এবং তারা এরাই আছে, বাকিটা কেউ নেই। এবার যদি আমার রাজ্যের জনগণ মনে করেন যে এরাই থাকুক, আমরা এভাবেই চলি, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার কোনো দরকার নেই, ওই তো ভাতা আছে, সেই দিয়ে চালিয়ে দেবো। বহু বন্ধু বান্ধব আমার ব্যক্তিগতভাবে পরিচিত, খুব কাছের মানুষ, তারাও কয়েকজন এই ঘটনার শিকার হয়েছেন, এবং আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে স্ট্যাম্প পেপারে সই করে বলতে পারি তারা শিক্ষকতা করার জন্য যে যোগ্যতা দরকার তার থেকে অনেক বেশি যোগ্য। আমারই পরিচিত 3 জন আছে। তাদের জন্য আমার ভাষা নেই। কিন্তু আমার একেবারে শেষ প্রশ্ন চন্দনদা, এরপরে যদি প্রাইমারিতেও এই ঘটনা ঘটে, সুপ্রিম হাইকোর্ট ইতিমধ্যেই ভর্ৎসনা করা শুরু করেছেন, যাদের মাইনেতে মা বাবার ওষুধ, বাচ্চাদের দুধ, স্ত্রীর কিছু বেসিক নিডস পূরণ হয়, ডিএ তো পান না, আমি ছেড়ে দিলাম, কি হবে? রাজ্য দাঁড়াবে কোথায়? আপনি এদের নিয়ে ভাবছেন, আর আমি ভাবছি বাচ্চাগুলোর কি হবে? বাচ্চাগুলোকে লেখাপড়া করাবে কে? যদিও এই সমস্ত যে সমস্ত মানে সে 10,000-ই হোক আর 8,000-ই হোক, এরা তো সেই সব স্কুলে গিয়ে ঢুকে বসেছিল, কিন্তু স্বস্তির বিষয় ছিল তাদের পাশে, তারা যদি 8 জন হয় তাদের পাশে 2 জন অন্তত দাঁড়িয়েছিল যারা যোগ্য, যারা অন্তত পড়াবার, কারণ এরা তো নিশ্চয়ই পড়াবে না। আর পড়ালে কি ধরনের পড়াবে? আমাদের এখানে যিনি ড্রেসের দায়িত্ব আছেন তাকে গিয়ে জিজ্ঞেস করুন যে তারা কি ধরনের পড়া, মানে সে তার ছেলেকে সেই ওষুধ কিনতে এসছে, সেই মাস্টার, নতুন হওয়া মাস্টার, সে ওষুধের মানে নাম বলছে দেখে বলছে তুই আমার ছেলেকে
স্কুলে পড়াস না? হ্যাঁ। তুই এই নাম বলছিস? পরের দিন ছেলেকে ওই স্কুল থেকে বার করে অন্য স্কুলে নিয়ে গেছে। এইটা হচ্ছে অবস্থা। এবং আমি চোখের সামনে ভিডিও দেখতে পাচ্ছি যে মানে একটা সহজ গুণ করতে বলা হয়েছে, সেই মাস্টার বলছে আমি এখন খাবো, আমার এখন টিফিন টাইমে আমি খাবো, আর ছাত্ররা গিয়ে সেই অঙ্কগুলো করে দিচ্ছে। এইটা চলতে থাকবে এটা মনে করেছেন মাননীয়া? তাহলে আমি বলছি ইতিহাস সম্পর্কে আপনার ধারণা অত্যন্ত ভুল। ইতিহাস এভাবে দেখে না। চন্দন, আমার একেবারে শেষ প্রশ্ন। শিল্পকে সমাজের দর্পণ বলা হয়, চন্দন সেন প্রণিধানযোগ্য একজন শিল্পী, শিল্পীর চোখে এই সময়টা কি, এর থেকে পরিত্রাণের উপায় কি? আমি তো বললাম আপনাকে, আমার মনে হচ্ছে যে গোটা রাজ্যটা একটা খরস্রোতা নদীর ভেতরে তলিয়ে যাচ্ছে। আমরা কিছু কিছু মানুষ, যারা এই 8 কোটি 10 কোটি মানুষ, তার বাইরে যদি আরো 4 কোটি লোক থেকে থাকে বা 2 কোটি লোক থেকে থাকে, তারা হচ্ছেন ওই তথাকথিত ওই কি বলা উচিত, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি করবেন। পুরো ব্যাপারটা তো প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতিতে পরিণত হয়েছে। তারা করবেন, তারা পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হে হে করে হাসছেন, আর আমরা এই 7-8 কোটি মানুষ তারা এই নদীর ভেতর তলিয়ে যাচ্ছে, একা করে মাথা তুলছে, একটু শ্বাস নিচ্ছে, আবার তলিয়ে যাচ্ছে। আমি এভাবেই দেখতে পাচ্ছি পুরো ব্যাপারটাকে। আমরা কথা বললাম চন্দন সেনের সঙ্গে। আমি আবারও যেটা বললাম, ব্যক্তিগতভাবে আমার বেশ কয়েকজন পরিচিত এবং আমি তাদেরকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি। তারা প্রত্যেকেই এর জন্য যা যোগ্যতা থাকা দরকার তার থেকে অনেক বেশি যোগ্য। আমরা চাই, বিশ্বাস করুন, আমরা বিশ্বাস করি না প্রত্যেক শিক্ষক অযোগ্য, বেশিরভাগই যোগ্য। আমরা চাই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যত দ্রুত সম্ভব শিক্ষাঙ্গনে ফিরে যান, শিক্ষার্থীরা তাদের মাস্টারমশাই দিদিমণিদের। আপনি তো তৃণমূলের মতো কথা বলছেন, তারা কি করে ফিরবেন? এই কি আপনিও তো একই কথা বলছেন দেখছি। ফিরবেন কি করে তারা? না, মানে তাদের এখন পুনর্নিয়োগের যে পুনর্নিয়োগ করতে গেলে মানে আবার ওই 8400 স্কুল খুলতে হবে, আবার ছাত্রছাত্রী নিয়ে আসতে হবে। ওই স্কুলে তো আর পুনর্নিয়োগ হতে পারে না। হীরক রাজার দেশে সেই যত বেশি জানে তত কম মানের কথা মনে পড়ছে কি চন্দনদা? না, আমার ইদানিং অন্য কথা মনে পড়ছে। কি মনে পড়ছে? অনাচার করো যদি, ওই লাইনগুলো মনে পড়ছে।